আমরা তোমাদেরকে আজকে আমরা সলভ ক্লাস নিব টপিক 3-4 এর আচ্ছা টপিক 3-4 না তো টপিক 2 এর অবজেক্টিভে চলে যাই আমরা তোমাদেরকে বারবার চিৎকার করে বলেছি সাবজেক্টিভে আমরা যা শিখব অবজেক্টিভে তার থেকে অনেক বেশি কিছু শিখব। চলো অবজেক্টিভে আমরা একটু মনোনিবেশ করি। টপিক 2 বলে ফেলো, টপিক 2 তে প্রবলেম বলো অথবা কমেন্টে লিখে দাও। 5-6 প্রবলেম, ঠিক আছে? 5 নাম্বার 6 নম্বরের প্রবলেম, 10 থেকে 20 11-12 নম্বরের প্রবলেম, 11 নম্বরের প্রবলেম, 10 থেকে 20 11-12 নম্বরের প্রবলেম, 11 নম্বরের প্রবলেম, 2 নাম্বার 8 নাম্বার 16 17 14 12 12 16 17 14, তারপরে 20 20 1, তারপরে 20 থেকে 30 বলো, 20 থেকে 30 বলো, 28 29 30 28 29 30 26 28 29 30 30 থেকে 40 বলো, 33 33 36 39 36 38 39 27 বলতেছে এক ভদ্রলোক, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? 40 থেকে 50 বলো, 41 40 46 40 46 41 50 থেকে 60 51 54 55 51 54 55 60 থেকে 70, সমস্যা নাই 60 থেকে 70 70 থেকে 82 81 73 80 73 81 80 82 64 73 74 দেখো। চলো বিসমিল্লাহ বলে 1 নাম্বার থেকে শুরু করি। 1 2 5 1 নাম্বারের প্রবলেম বলেছ আমাকে, গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব পছন্দের একটা অঙ্ক আমার। এ একটা ভেক্টর দেয়া আছে, আমাকে প্রশ্ন করা হয়েছে এই এ ভেক্টরটা x এবং y অক্ষের সাথে θ1 θ2 কোণ উৎপন্ন করেছে। আমাকে প্রশ্ন করা হয়েছে কোন কোনটা বড় কোন কোনটা ছোট। তাহলে আমরা তোমাদেরকে সুন্দর করে শিখিয়েছিলাম অক্ষের নতি বলতে একটা কথা ছিল, মনে আছে তোমাদের? তাহলে x অক্ষের নতি ছিল হচ্ছে cos ইনভার্স px/p, y অক্ষের নতি ছিল cos ইনভার্স py/p, রাইট? এই সূত্রটা কি জানো তোমরা? আচ্ছা, একটা মজার বিষয়, তোমরা একটা জিনিস বুঝো কিনা বা জানো কিনা, বিষয়টা একটা চমকপ্রদ বিষয়, সেটা হচ্ছে থিটার মান যদি বাড়ে cos থিটার মান কমবে আর সাইন থিটার মান বাড়বে। এই বিষয়টা বুঝো কিনা বলো তো আমাকে। তোমাদের হ্যাঁ, তোমরা অবশ্যই জানো cos 0 ডিগ্রির মান কত বলো তো? 1, আর cos 90 ডিগ্রির মান কত বলো তো? 0। সাইন 0 ডিগ্রির মান কত বলো তো? 0, আর সাইন 90 ডিগ্রির মান কত বলো তো? 1। তার মানে বুঝতেই পারতেছো, যদি থিটার মান বাড়ে তাহলে সেই ক্ষেত্রে যদি থিটার মান বাড়ে তাহলে cos থিটার মান কি করবে বলো তো? কমবে। cos থিটার মান কি করবে? কমবে। আর সাইন থিটার মান কি করবে? বাড়বে, রাইট? আচ্ছা, তাহলে এই অনুপাতগুলির মধ্যে একটু খেয়াল করে দেখো। এই অনুপাতের মধ্যে এই x এই যে এই দুইটা অনুপাতের দিকে নজর দাও। এই দুইটা অনুপাতের মধ্যে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে, এই দুইটা অনুপাতের দিকে তাকাও। কোন অনুপাতটা বড় হবে আর কোন অনুপাতটা ছোট হবে সেটা অবশ্যই, যেহেতু দুইটার মধ্যেই p আছে, দুইটার নিচেই p আছে, তাহলে p এর উপর নির্ভর করবে না। এই px এবং py/p এই অনুপাতটা px/p এই অনুপাতটা কোনটা বড় হবে এটা অবশ্যই px এবং py এর মান দেখলেই বোঝা যাবে। কথা কি ক্লিয়ার? কারণ দুইটার নিচেই তো p, তাহলে উপরেরটা যেটার বড় হবে সেটাই অনুপাত বড় হবে, নিচের অনুপাত যে উপরের অনুপাত যেটা ছোট হবে সেটাই অনুপাত কি হবে? ছোট হবে। তার মানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে বলি এখন একটা কথা, যে এই px মানে কি? এই p ভেক্টরটার সহগ ছিল, মনে আছে নিশ্চয়ই? pxটা ছিল p ভেক্টরের সহগ, অর্থাৎ কি pxi pyj pzk এরকম ছিল। তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তাহলে px মানে হচ্ছে কি i এর সহগ। তাহলে আমরা কি বলতে পারি যে যার সহগ ছোট সেই অনুপাতটা ছোট, আর অনুপাত ছোট মানে থিটার মানটা বড়। অনুপাত ছোট মানে থিটার মানটা বড়, তাহলে যার সহগ ছোট তার থিটা বড়। এই কথা বুঝছো কি বুঝো নাই দেখো। আমি ইচ্ছা করলে এক্স অক্ষের সাথের কোণ আর ওয়াই অক্ষের সাথের কোণ বের করতে পারি, এটা কোনো বিষয় না আমার জন্য। কিন্তু আমরা যদি এখানে ছোট বড় চিন্তা করি তাহলে আমরা কি কোনো মান বের করার দরকার নেই, আমরা সহগ দেখেই বলে দিতে পারবো। এখানে দেখো এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড সহগ আছে। এই তিনটা সহগের মধ্যে সবচেয়ে ছোট্ট সহগ হচ্ছে ওয়াই এর, তাহলে ওয়াই এর থিটা সবচেয়ে বড় হবে।
তারপরে থিটাটা হবে কার এক্স এর, তারপরে থিটাটা হবে কার বলতো জেড এর। তার মানে যার সহগ ছোট তার কোণটা বড়। তাহলে এইখান থেকে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে থিটা 1 আর থিটা 2 কোণ করে, তাহলে এক্স এর সহগ কি বলতো বড়, তাহলে এক্স এর কোণটা কি হবে বলতো ছোট। বুঝছো কিনা জানো? যার সহগটা ছোট হবে তার অনুপাতটা ছোট হবে। অনুপাত ছোট মানে কোণ ছোট, সরি কোণ বড়, যেহেতু কজের অনুপাত। ডান। তাহলে সেই ক্ষেত্রে একটু বাচ্চারা এখানে খেয়াল করে দেখো। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে যে এ ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরের থিটা 1 থিটা 2, তাহলে কি হবে থিটা 1টা ছোট হবে আর থিটা 2টা বড় হবে। আচ্ছা, এক নাম্বারও কে জানি প্রবলেম বলছিল, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। আমরা তোমাদের গত টপিকেই শিখিয়েছিলাম, যারা ক্লাস করেছো তারা জানো যে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এ ভেক্টরের মধ্যে আই আর জে আছে, কিন্তু বি ভেক্টরের মধ্যে কি আই জে আছে? নাই। অথবা বি ভেক্টরের মধ্যে কে আছে, এ ভেক্টরের মধ্যে কি কে আছে? নাই। তাহলে আমরা বলছিলাম যে থাকবে না সে লম্ব, আর যে থাকবে তার সমতলীয়। অর্থাৎ এ ভেক্টরটা কি বলতো এক্স ওয়াই তলের সমতলীয়। আর যেহেতু এখানে কি নাই, কে নাই, তাহলে এখানে কে এর উপর সে কি হবে বলতো লম্ব হবে। অর্থাৎ এ ও বি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। আবার বলি, যেইটা থাকবে না অর্থাৎ আই জে কে এর মধ্যে, কোন একটা ভেক্টরের মধ্যে যদি আই জে কে এটার মধ্যে যেটা থাকবে সেই তলের সমতলীয়, আর যেটা থাকবে না তার উপর কি লম্ব। এটা গত চ্যাপ্টারে গত টপিকে আমরা পড়িয়েছিলাম। তাইলে 1 2 গেল, তারপরে আসলো কোনটা বলো তো আমাকে? তারপরে আমাকে বলেছে 1 2 গেল, 5 6 8 5 6 8। 5 নাম্বার দেখি আমরা, এ একটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত। এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত একটি ভেক্টর বি এমন ভাবে অবস্থিত যেখানে এ ক্রস বি 0 হবে। আরেকটা ভেক্টর বি এমন ভাবে অবস্থিত যাতে কি হয় বলতো এ ক্রস বি 0। তাহলে আমরা বলছিলাম এ ক্রস বি 0 মানে কি বলতো সমান্তরাল। মনে আছে এ ক্রস বি 0 মানে হচ্ছে কি সমান্তরাল। তাহলে যদি কি হয় বলতো এ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত হয়, অন্য একটা ভেক্টর বি এমন ভাবে অবস্থিত যাতে ক্রস প্রোডাক্ট কি হয় বলতো 0। ক্রস প্রোডাক্ট 0 মানে সমান্তরাল। তাহলে যেহেতু এ এক্স অক্ষ বরাবর অবস্থিত অর্থাৎ এর সাথে আই আছে, তাহলে অন্য যে ভেক্টরটার সাথেই আই থাকুক না কেন সেই হবে কি বলতো বি ভেক্টর। বারবার বলতেছি আমরা, যেহেতু এ আর বি ক্রস করলে 0 হইতেছে অর্থাৎ এ আর বি সমান্তরাল। যেহেতু এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, বি ও ভেক্টরটাও কি এক্স অক্ষ বরাবর অবস্থিত হবে। অর্থাৎ বি ভেক্টরটা সমান কত হয় বলতো -4i। অন্য কিছু হইতে পারতো, কিন্তু যার সাথে আই থাকতো সেই কি হইতো বলতো সমান্তরাল হইতো। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো 6 নাম্বারটায়। 6 নাম্বারটায় কি প্রশ্ন করছে আমার কাছে? আই জে কে এই তিনটা ভেক্টর, একটা আই ভেক্টর, একটা জে ভেক্টর, একটা কে ভেক্টর, এই তিনটা ভেক্টর যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর নির্দেশ করে। আচ্ছা, আমাকে প্রশ্ন করা হয়েছে এক্স এইখানের কোনটা সঠিক একটু বুঝার চেষ্টা করো। বি আর সি কে ক্রস করছি, তাহলে কি বি আর এ ক্রসের মান পাবো? অবশ্যই না। বি আর সি কে ক্রস করলে বি আর সি এর ক্রস প্রোডাক্টের মান পাবো, তার মানে এটা মিথ্যা কথা। আচ্ছা, তারপরে খ নাম্বার আসো, বি আর সি কে ক্রস করছি, বি আর সি এর মান পাইছি, এতটুক ঠিক আছে। কিন্তু বি আর সি এর ক্রস প্রোডাক্টের যে ইটাটা হবে কথা ছিল, সেই ইটাটা কি বলতো বি এর উপরেও লম্ব হবে, এর উপরেও লম্ব হবে, বা সি এর উপরেও লম্ব হবে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে খেয়াল করে দেখো, বি আর সি ভেক্টর একটা কি ওয়াই অক্ষ বরাবর কাজ করে, আরেকটা কি জেড অক্ষ বরাবর কাজ করে। তাহলে আমরা তোমাদেরকে বলছিলাম যে বি আর সি কে ক্রস করলে যে নতুন ভেক্টর পাবো সে এমন হবে যেটা কি হবে বলতো, যেটা আই এর উপরেও বি এর উপরেও লম্ব হবে, সি এর উপরেও লম্ব হবে। অর্থাৎ এক্স অক্ষের ওয়াই অক্ষের উপরেও লম্ব হবে, জেড অক্ষের উপর লম্ব হবে। অর্থাৎ সেটা কি বলতো এক্স অক্ষ বরাবর হবে। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা কি বলতো আই। তাহলে এখানে কি আই আছে? এখানে আই নাই, এখানে আছে কে। তার মানে এটা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে বি আর সি রে ক্রস করছি, মান পাইছি। আর যেহেতু বি আর সি কি জেড আর ওয়াই অক্ষ বরাবর কাজ করে, তাহলে একক ভেক্টরটা এক্স অক্ষ বরাবর হবে। তার মানে এটাই সঠিক। আর এই যে প্রশ্ন আছে বি আর সি কে ক্রস করলে এ হয়, ঠিক আছে, দুইটা যদি এমন হইতো বি আর সি একক ভেক্টর, এও একক ভেক্টর, তাইলে হইতে পারতো। কারণ কি আমরা জানি আই আর জে কে ক্রস করলে অন্যটা পাওয়া যায়। অর্থাৎ বি আর সি কে ক্রস করলে এ পাওয়া যেত কখন? যদি তারা একক ভেক্টর হইতো। যেহেতু এগুলি একক ভেক্টর না, একক ভেক্টর কারা? আই জে কে, সেহেতু এটাও সঠিক নয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে গেল 8 নাম্বারটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমাকে তোমাদেরকে বলেছিল এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। একটু মনোযোগ দেই বাচ্চারা। এ একটা ভেক্টর দেওয়া আছে। আমরা যদি তোমাকে একটু আবার স্লাইডের কাছে নিয়ে যাই, আমার কাছে এ আর বি দুইটা, এ একটা ভেক্টর দেওয়া আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি বুঝিয়ে দেই, খুব চমৎকার বিষয়টা। যে কোনো ভেক্টর, সেটা একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক, ত্রিমাত্রিক হোক, সেই ভেক্টরের যদি এক্স অক্ষের সাথে কোণ চায়, এক্স অক্ষের সাথে কোণ চায়, তাহলে থিটা এক্স ইকুয়াল টু কি কজ ইনভার্স কি বলতো এ এক্স বাই এ ভেক্টরের মান। থিটা ওয়াই মানে হচ্ছে কি বলতো কজ ইনভার্স এ ওয়াই বাই এ
অক্ষের মানে পুরো ভেক্টরের ভ্যালু, ঠিক আছে। এটাই হচ্ছে অক্ষের নতির কনসেপ্ট। কিন্তু যদি 2D ভেক্টর হয়, দ্বিমাত্রিক ভেক্টর হয়, তাহলে এইখানে নতুন আরেকটা কনসেপ্ট আছে। সেটা যদি আমরা লব্ধি শিখে আসলে আরেকটু ভালো বুঝতে পারতাম। যেমন দেখো এইটা একটা দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থা। তাহলে এইখানে যদি একটা কি থাকে বলতো, তৃতীয় কোন একটা ভেক্টর থাকে। এইখানে যদি আমার কাছে একটা ভেক্টর থাকে যে অবস্থান ভেক্টর, মনে করলাম এটা হচ্ছিল কি বলতো এক্স আর এটা কত ওয়াই, তাহলে খুব ভালো করে চিন্তা করে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবে। সেটা হচ্ছে এখান থেকে যদি ভূমির উপর লম্ব টানি, আমি এখান থেকে ভূমির উপর লম্ব টানলে এই মানটা এক্স আর এই মানটা হচ্ছে কি বলতো ওয়াই। তাহলে এই কোণটা কি এক্স অক্ষের সাথে কোণ, তাহলে এই এক্স অক্ষের সাথে কোণটাকে আমরা কি থিটা এক্স সমান কি লিখতে পারি বলতো, লম্ব বাই ভূমি। তাহলে ওয়াই বাই কত এক্স, অর্থাৎ থিটা এক্স সমান কি লিখবো বলতো, টেন ইনভার্স ওয়াই বাই এক্স লেখা যায়। সিমিলারলি যদি আমরা কি চিন্তা করি বলতো, সিমিলারলি যদি আমরা এখানে কি করি বলতো, এইটা চিন্তা করি যে এই যে এই ভেক্টরটা এখান থেকে লম্ব টানলাম, তাহলে লম্ব টানলে কি হবে বলতো, এইটা কি হবে এক্স আর এইটা কি হবে ওয়াই। তাহলে এই কোণটার দিকে তাকাও, এই কোণটা যদি থিটা ওয়াই হয়, তোমাদের এই ভেক্টরটার দিকে নজর দাও, এই ত্রিভুজটার দিকে নজর দাও, এই যে এই ত্রিভুজটার দিকে নজর দাও। এই ত্রিভুজটার মধ্যে এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু লম্ব, এটা কি ভূমি। তাহলে সেই ক্ষেত্রে ওই ত্রিভুজটার জন্য আমরা কি বলতে পারি বলতো, ওই ত্রিভুজটার জন্য টেন থিটা ওয়াই সমান কি বলতো, লম্ব বাই ভূমি। তো লম্ব কত বলতো এক্স আর ভূমি কত ওয়াই। তার মানে থিটা ওয়াই সমান কি লেখা যায় বলতো, টেন ইনভার্স কত বলতো এক্স বাই কত ওয়াই, টেন ইনভার্স এক্স বাই কত ওয়াই। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদেরকে, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। এইভাবে মনে রাখবা তোমরা, এক্স অক্ষের সাথে কোনটা হবে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এক্স অক্ষের সাথে কোন হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর ওয়াই অক্ষের সাথে কোন হবে টেন ইনভার্স এক্স বাই ওয়াই। আর যেহেতু এটা দ্বিমাত্রিক ভেক্টর, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কোনটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। তার মানে ওয়াই অক্ষের কোনটাকে থিটা এক্স 90 মাইনাস থিটা এক্স দিয়ে লেখা যায়, আর এক্স অক্ষের কোণটারে 90 মাইনাস থিটা ওয়াই দিয়ে লেখা যায়, 90 মাইনাস থিটা ওয়াই দিয়ে লেখা যায়। কথা বুঝছো? যেহেতু এটা কি দ্বিমাত্রিক ভেক্টর। কিন্তু মজার বিষয়, ত্রিমাত্রিক ভেক্টরে তুমি যদি কখনো এরকম লেখো যে থিটা ওয়াই সমান 90 মাইনাস থিটা এক্স, এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, মনে থাকবে। মানে ত্রিমাত্রিক ভেক্টর হইলে কখনো এক্স আর ওয়াই অক্ষের কোণটা যোগ করে 90 ডিগ্রি করা যাবে না, কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর হইলে অবশ্যই এটা করা যাবে। কথা কি ক্লিয়ার হয়েছে? আমার কথা কি বুঝতে পেরেছো? অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে অক্ষের নতি দিয়ে আমরা কি এটাখানে জেড অক্ষের কোণ বের করতে পারবো, যে কজ ইনভার্স কত বলতো এ জেড বাই এ, ঠিক আছে। কিন্তু এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, নর্মালি কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কোণ যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু ত্রিমাত্রিক ভেক্টর, ভেক্টরটা 3 ডাইমেনশনাল স্পেসে, সেই ক্ষেত্রে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে না। কিন্তু যদি দ্বিমাত্রিক স্পেসে হয় তাহলে সেটা অবশ্যই হবে। আর দ্বিমাত্রিক স্পেসে তো অবশ্যই আমরা দ্বিমাত্রিক স্পেসে যদি থিটা ওয়াই বলে, অবশ্যই কজ ইনভার্স কি দিয়ে বলতো, হ্যাঁ এ ওয়াই বাই কত এ দিয়ে বের করতে পারবো। সাথে আবার নতুন করে একটা টেন থিটার কনসেপ্ট যুক্ত হইলো। সেটা কি থিটা ওয়াই মানে টেন ইনভার্স এক্স বাই ওয়াই, আর থিটা এক্স মানে কি হয় বলতো টেন ইনভার্স ওয়াই বাই এক্স, উল্টাটা। তাহলে এইটা কি একমাত্রিক ভেক্টর না দ্বিমাত্রিক ভেক্টর বলতো? দ্বিমাত্রিক ভেক্টর। তাহলে এই দ্বিমাত্রিক ভেক্টরের সাথে কার সাথে কোণ চাইছি? ওয়াই অক্ষের সাথে কোণ চেয়েছি। কার সাথে কোণ চেয়েছি? ওয়াই অক্ষের সাথে কোণ চেয়েছি। তাহলে যদি ওয়াই অক্ষের সাথে কোণ চাই, তাহলে আমাদের কনসেপ্ট কি ছিল বলে ফেলো তো বাচ্চারা। থিটা ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স বাই ওয়াই। তাহলে এটাকে টেন ইনভার্স এক্স এর মান মানে কি এটা, তার মানে 3 বাই কত লিখতে পারি 5। বিষয়টা বুঝছো কিনা বলো আমাকে? বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এগিয়ে গেলাম। এটা গেল হচ্ছে 8 নাম্বারটা। হ্যাঁ, তাইলে কত গেল 5 6 8 11 12, 11-র দিকে 11-12 অ্যান্সারটা আসলে নাই। 11-12 এখানে উদ্দীপকটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে, একটু প্রবলেম হয়ে গেছে। 11-12 উদ্দীপকটা মিসিং হয়ে গেছে, এটার উত্তর নাই। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা 11-12 পারা যাবে না, 11-12 উদ্দীপক মিসিং আছে। হ্যাঁ, তারপরে 16 17, আচ্ছা 14 আছে, 16 17, 14 16 17, 14 নাম্বার দেখো। আমরা যদি একটু বলি তোমাদেরকে, 14 নাম্বার এ ও বি দুইটা ভেক্টর থেকে আমরা কি পাইতেছি একটু দেখি। এ আর বি দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, এ আর বি
দুটি ভেক্টর থেকে আমরা কি পাই a ক্রস b b ক্রস a সমান, এটা মিথ্যা কথা। a ডট b আর b ডট a সমান, এটা সত্য কথা। আর হচ্ছে হলো a প্লাস b আর b প্লাস a সমান, a প্লাস b এবং b প্লাস a সমান, এটাও সত্য কথা। তার মানে কি বলতো 2 এবং 3, তার মানে কি ক্রস গুণন বিনিময় বিধি মেনে চলে না। আচ্ছা তারপরে আসো 15 নাম্বার দেখো কি বলছে। আচ্ছা দেখো তারপরে কি হয়েছে, 14 নাম্বার গেল, 14 নাম্বারের পরে 16 17, 17 নাম্বার দেখি আমরা। 16 নাম্বার দেখো, 16 17, 16 নাম্বার দেখো। 16 নাম্বার পারবা তোমরা, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, সমান্তরাল হলে i এর সহগ, j এর সহগ, k এর সহগের অনুপাতটা সমান থাকবে। অর্থাৎ কি a1 এর সাথে b1, তারপরে a2 এর সাথে b2, তারপরে a3 এর সাথে b3, এই অনুপাতটা সমান হবে। এই অনুপাতটা যখন সমান হবে তখন এটা হয়ে গেছে কি বলতো ই ভেক্টর, সমান্তরাল ভেক্টর। তাহলে a1 এর সাথে b2 গুণ অবস্থায় থাকবে, b1 এর সাথে a2 গুণ অবস্থায় থাকবে, অথবা a2 এর সাথে b3 গুণ অবস্থায় থাকবে, আর b2 এর সাথে a3 গুণ অবস্থায় থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এটা গেল, তাহলে এটা কোনটা, এইটা হইতে পারে। ঠিক আছে, তার মানে কি এগুলি হবে না। কথা ক্লিয়ার? আরো সহজ করে বলে দেই, সমান্তরাল হইলে যখন এই যে a1 b2 2 1, এখানে 1 2 হবে, এখানে 2 1 হবে, এখানে 2 3 হবে, এখানে 3 2 হবে, এখানে 3 1 হবে, এখানে 1 3 হবে। ডান, বুঝেছো? তারপরে 17 নাম্বার দেখি একটু তোমাদের সাথে আমরা। POQ ভেক্টর জয় যে তলে অবস্থিত তার অবিলম্ব দিকে ভেক্টর হবে। অবিলম্ব মানে কি, ক্রস প্রোডাক্ট করলে লম্ব বরাবর ভেক্টর পাবো, কি সমস্যা? ক্রস প্রোডাক্ট করলে লম্ব বরাবর ভেক্টর পাবো। ঠিক আছে, এখানে মনে হয়তো বা কোনো একটা মান মিসিং আছে, হ্যাঁ মানে এটা হবে আর কি, মানে এখানে হয়তো বা প্লাস বা মাইনাস কোনটা জানি একটু সমস্যা আছে, আমি জানি। ঠিক আছে, আমি একটু দেখি আমার এখানে লেখা থাকার কথা। 8 + 4j, হ্যাঁ এইখানে প্লাস হবে, এটা হবে অ্যান্সার, এখানে প্লাস হবে, এটা হবে অ্যান্সার। ঠিক করে নাও, বুঝতে পেরেছ? এগিয়ে যাই আমরা, এগিয়ে যাই। 17 গেল, তারপরে আমরা কি করেছিলাম 17-র পরে 20 নাম্বারটা দেখো কি বলেছে। 20 নাম্বারটা যদি c = a ক্রস b হয় আর d = b ক্রস a হয় তাহলে 180 ডিগ্রি। c = a ক্রস b আর d = b ক্রস a যদি হয় তাহলে কি বলতো, আমরা তো জানি যে a ক্রস b আর b ক্রস a কি বলতো বিপরীত না, a ক্রস b আর b ক্রস a পরস্পর কি বলতো বিপরীত, তার মানে মধ্যবর্তী কোণ কত বলতো 180 ডিগ্রি। আচ্ছা তারপরে 20 এর পরে যদি আমরা একটু দেখি তোমাদের সাথে, 20 এর পরে 25 26 27 28 29 30, 25 থেকে 30, 25 নাম্বার আসো। এই ভেক্টরটার উপর লম্বকে তোমাদের তো মাত্রই শিখাইলাম, এখানে কি আছে i আছে আর j আছে, কি নাই k নাই, তাহলে k তো লম্বই হবে, সেটা প্লাস k হোক মাইনাস k হোক। 26 নাম্বার আসো, তারপরে a ও b কে কি ধরছি বলতো, সন্নিহিত বাহু ধরছি। বাহু ধরলে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, গতকালকে না শিখাইলাম অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় বলতো, ক্রস প্রোডাক্টের মান তার আগে হাফ, গতকালকে শিখিয়েছি আমরা এটা। 27 নাম্বার আসো, 27 নাম্বারটা বুঝো, 27 নাম্বারটা বুঝো। 27 নাম্বার বলছে a ক্রস b হোল স্কোয়ার, তাহলে a ক্রস b হোল স্কোয়ার যদি বলি এর মানে কি বলতো, ab sin থিটা স্কোয়ার, তাহলে ab sin থিটা স্কোয়ার মানে a স্কোয়ার b স্কোয়ার sin স্কোয়ার থিটা, তাহলে sin স্কোয়ার থিটা মানে a স্কোয়ার b স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তার মানে কি a স্কোয়ার b স্কোয়ার মাইনাস কি বলতো ab cos থিটা হোল স্কোয়ার, তাহলে কি হয় বলতো a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a ডট b এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটু ঠিক করে নাও, এখানে ভেক্টর চিহ্ন হবে। আন্ডারস্ট্যান্ড? তোমরা অবজেক্টিভটা সলভ করবা হচ্ছে বইয়ের মধ্যে, এই যে বই আছে, এই যে দেখো আমি অবজেক্টিভ সলভ করে রেখেছি এখানে, ঠিক একই রকম ভাবে তোমরাও এখানে কি করবা, এই যে এইভাবে সলভ করে রাখবা। অবজেক্টিভ দেখা যায় কি, দেখা যায় না তো মনে হয়, এই যে সলভ করে রাখবা এরকম হবে। ঠিক আছে, এই যে এরকম দেখছো, অবজেক্টিভটা বইয়ের মধ্যে সলভ করে রাখবা, তাহলে দেখবা কি পরবর্তী যখন পড়বা তখন মনে থাকবে। হ্যাঁ, ডান ডান, ওকে ডান। তারপরে আসো 28-এর পরে 27-এর পরে 27, তারপরে 28 থেকে 30 পর্যন্ত প্রবলেম। আরে 28 নাম্বার কেন প্রবলেম হয় আমি জানি না আসলে। p ডট কিউ সমান কি বলতো, pq cos থিটা, p ডট কিউ সমান কত বলতো, pq cos থিটা, তাহলে pq কি কাটা, তাহলে cos থিটার মান কত আসে বলতো -1, -1 মানে কত 180 ডিগ্রি, তার মানে সমান্তরাল বিপরীতমুখী দুইটাই। ঠিক আছে, আমরা তো বলছিলাম 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হচ্ছে পরস্পর কি বলতো সমান্তরাল, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি পরস্পরের সমান্তরাল। তারপরে আসো
28-এর পরে 29, 30। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ঠিক আছে, তোমরা সবাই একটু নজর দাও, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তোমাদের যে আমরা এক্সাম নিব সেই এক্সামে এই প্রশ্নটা আসবেই। শুধু আমি না, তোমাদের কলেজে যে এক্সাম হবে সেই কলেজের এক্সামেও কি হবে বলতো, এই প্রশ্নটা আসবে। দেখো কি চাইছে, অঙ্ক বুঝো, অঙ্ক শিখো। তোমাকে বলা হয়েছে এসি আই, তাহলে এসি মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আই, তাহলে ঠিক মাঝখানটাকে যদি আমরা মূল বিন্দু চিন্তা করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি 1i হয়, তাহলে অর্ধেকটা কি হবে, হাফ আই। তাহলে এইখান থেকে অর্ধেকটা কি হয় বলতো, হাফ আই। এটা যদি ও ধরি আর কি, তাহলে এই পর্যন্ত কি বলতো, হাফ আই। তাহলে তার বিপরীত দিকে কি হবে, মাইনাসের হাফ আই। উপরের দিকে কি হয় বলতো, প্লাসের হাফ জে। তার বিপরীতটা কি হবে, মাইনাসের হাফ জে। আমার কথা কি বুঝতে পারতেছো বলো তো আমাকে? এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আই, তাইলে মাঝখান থেকে এই পর্যন্ত কি হবে, হাফ আই। আর যেহেতু তার বিপরীত, তাহলে মাইনাস হাফ আই। তাহলে আমাকে বলছে এবি, তাহলে তোমাদেরকে আমরা শিখাইছিলাম এবি মানে কি বলতো, এবি মানে কি সরণ ভেক্টর। তাহলে কি হবে, পরেরটা মাইনাস আগেরটা। তাহলে পরেরটা মাইনাস আগেরটা মানে কি বলতো, ওবি। ওবি মানে কত, ওবি মানে কত, মাইনাসের হাফ জে, মাইনাস ও এ মানে কত, মাইনাসের হাফ জে আই। তাহলে কি হবে বলতো, মাইনাসের হাফ জে প্লাসের হাফ আই। তার মানে কি বলতো, হাফ কমন নিলে আই মাইনাস জে। হ্যাঁ, প্রশ্ন ফাঁস করে দিয়েছি, বুঝেছো বাচ্চারা? এরপরে মনে হয় বলছে কি, এরপরের প্রশ্ন বলছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে কর্ণ বরাবর ভেক্টর দেওয়া আছে না, কর্ণ বরাবর ভেক্টর দেওয়া থাকলে এরিয়া কি, সামান্তরিকের এরিয়া কি, এরিয়া হচ্ছে কি বলতো, তাহলে কর্ণ কত বলতো, এসি এবং কি বলতো বিডি এর ক্রস প্রোডাক্টের মান। তাহলে এসি আর বিডির ক্রস প্রোডাক্টের মান হাফ হবে, হাফ হবে, হাফ হবে। কারণ কি বলতো, কর্ণ বরাবর থাকলে হাফ দিয়ে গুণ করতে হয়। তাহলে এসি কত বরাবর কত বলতো, আই। আর বিডি বরাবর কত বলতো, জে। তাহলে আই ক্রস জে মানে কত, কে। কে এর ভ্যালু মানে কত বলতো, 1। আর গুণন কত, হাফ। তার মানে কি 0.5 স্কোয়ার ইউনিট। বুঝছো কিনা দেখো। আচ্ছা, এগিয়ে গেলাম। তারপরে আসো, তাহলে 26, 27, 28, 29, 30 পর্যন্ত করলাম। তারপরে আসো 33, 36, 33, 36 আসো। 33 কত, আই প্লাস জে ডট কে। আই প্লাস জে ডট কে এর মান জানতে চাইছি আমরা, আই প্লাস জে ডট কে। তাহলে এখানে কি হয় বলতো, আই এর সাথে কে প্লাস জে এর সাথে কে। আই এর সাথে কে মানে কত, মাইনাসের জে, সরি আমরা তোমরা হইলে কত বলতো, 0। আমরা তোমরা হইলে কত, 0। 0-এর সাথে পৃথিবী গুণ যোগ করলেও 0, সরি দুইটা 0 যোগ করলে 0। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছ না বুঝো নাই? আচ্ছা, তারপরে 36 নাম্বার দেখি আমরা। তারপরে আসো, তারপরে আমাকে 36 বলছে দুটি ভেক্টরের ক্রস গুণ ফলের সম্পর্কে বলা যায়। ক্রস গুণ ফল একটি ভেক্টর রাশি, সত্য কথা। তারপরে আমাকে বলছে ক্রস গুণ ফলের দিক ভেক্টরদ্বয় যে সমতলে তার লম্ব বরাবর, সত্য কথা। ক্রস গুণ ফল বিনিময় সূত্র মেনে চলে, এটা মিথ্যা কথা। এটা না পারার তো কিছু নাই, আমরা তো বলেছি ক্রস গুণ ফল বিনিময় বিধি মেনে চলে না। ক্রস গুণ ফল বিনিময় বিধি মেনে চলে না। ওকে, আচ্ছা এগিয়ে গেলাম। 38, 39। 38 দেখো, 4 এবং 5 একক মানের দুটি ভেক্টরের কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে স্কেলার গুণফল কত। এটা কোনো অঙ্ক, স্কেলার গুণফল কত বলো তো? এটা যদি এ হয়, এটা যদি কি হয়, বি হয়, স্কেলার গুণফল কত, এ বি কস থিটা না। তাহলে কত, 4 গুণন 5 গুণন কস 60 ডিগ্রির মান কত, হাফ। তাহলে কত হইলো, 10। 39 আসো, এ ডট বি মানে কি, তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, সরি মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। কারণ কি বলতো, ডট প্রোডাক্ট 0 মানে 90। তার মানে কি বলতো, গ নাম্বার অ্যান্সার। 39-এর পরে দেখো 33, 39, তাহলে 40, 40 থেকে 41, 40, 46। 40 দেখো কি বলছে, 40 দেখো কি বলেছে, একটি কণার উপর 8 নিউটন বল প্রয়োগ করে সরণ করছে। তাহলে এটা তো অনেক সহজ অঙ্ক। বল প্রয়োগ করায় কণাটির সরণ ঘটে, এফ ও আর এর মধ্যবর্তী কোণ কত। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবে না? হ্যাঁ বলো তো, এফ ডট আর ইকুয়াল টু কত, এফ আর কস থিটা। তাহলে এখান থেকে থিটার মান বের করবা, মনে নাই? থিটা অবশ্যই মনে থাকার কথা। এ ডট বি, তাহলে এই দুইটারে ডট করে কি করবা, কোণ বের করবা।
তারপরে আসো 46 নাম্বার, আসো 46 নাম্বার, 45-এর পরে 46 নাম্বার দেখো। 46 নাম্বার কি বলছে, এ একটা দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, এম এর মান কত হলে তারা সমান্তরাল হবে। তো এটা তো আরো সহজ, এম এর মান শিখাইছিলাম না। 5 রে কত দিয়ে গুণ করলে 15 হয় বলো তো? 3 দিয়ে গুণ করলে। 5 রে কত দিয়ে গুণ করলে 15 হয়? 3 দিয়ে গুণ করলে। তাহলে এই 5 রে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হয় বলো তো? -5 রে 3 দিয়ে গুণ করলে -15 হবে। কথা বুঝছো? এত কাহিনী করার দরকার আছে? অবশ্যই এত কাহিনী করার দরকার নাই। মনে আছে নাকি? হ্যাঁ। অথবা এই যে এই 5কে এই 15 দিয়ে ভাগ দিলে যা হবে, এই -5কে এম দিয়ে ভাগ দিলে তাই হবে। তাহলে কত বলো তো? -15। আচ্ছা, 46-এর পরে কত হয়েছে? 41, 46, 40, 41, 46 করেছি। তারপরে হচ্ছে 51, 54, 55, 51, 54, 55, 51 দেখো। 51 নাম্বার কি বলছে দেখো, 51 নাম্বার কি বলছে দেখো। এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এ ও বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণ চেয়েছি। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ চেয়েছি। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে বলো তো? এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে বলো তো? এখানে কি আছে? ওই আগের মতোই করতে পারো, অথবা হ্যাঁ আগের মতোই করতে পারো। কি বলতো? cos θ = আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম বলতো? এ ডট বি বাই কত? এ বি। তাহলে এ ডট বি মানে কি? আয়ের সাথে আই, 2 এর সাথে 2 গুণ করলাম, কে তো নাই, তাহলে কত হবে? উপরেরটা 2, এর মান কত হবে? 1 গুণন বি এর মান কত হবে বলতো? √5। তাহলে থিটার মান দেখো তো কত? 2/√5। θ = cos ইনভার্স 2/√5 কত হয় দেখো তো? ক্যালকুলেটর নাও, কত হয় দেখো তো। আসো তারপরে হচ্ছে 54 থেকে 55, 54, 55, 54 নাম্বার আসো। এ বি ইকুয়াল টু কত বলো তো? এখানে 3 হবে, এটা একটু ঠিক করে নাও তো। এটা ইকুয়াল টু 3 হবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 3 হবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 3 হবে। এটা ঠিক করে নাও, এখন পারবা। হ্যাঁ, তাদের ক্রস প্রোডাক্ট এ বি সাইন থিটা। 54-র পরে 54-র পরে 55, 55 নম্বর দেখো কি বলছে। 55টা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমাকে বলছে ওএবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে একটা কি সামান্তরিক যদি ধরো, তাহলে ও থেকে সি এই মানটা কত বলতো? যেহেতু এটা জেড অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর মান কত? 2, তাহলে এটা 2k, এটা কত? 2k। আর এই অক্ষ বরাবর এটা কি বলতো? ওবি ভেক্টর। তো ওবিটা কি কর্ণ বরাবর, তাহলে কর্ণ বরাবর মানটা কত বলতো? i + j + 2k। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যদি একটা বাহু একটা কর্ণ বরাবর থাকে তাহলে এরিয়া কত হবে? ক্রস প্রোডাক্টের মান। তাহলে ওবির সাথে কি বলতো? ওসি কে যদি ক্রস প্রোডাক্ট করি, তার মান বের করি, তাইলেই কি পেয়ে যাব? এরিয়া পেয়ে যাব। তাহলে ওবির সাথে ওসি কে যদি ক্রস করি, ক্রস করলে কত আসে দেখো তো? ওবির সাথে যদি ওসি কে ক্রস করি তাহলে কত বলতো? i + j + 2k ক্রস কত? 2k। তাহলে 2k এর সাথে 2k ক্রস করলে 0, এটা বাদ। তারপরে 2 এর সাথে কত বলতো? i × k + 2 এর সাথে কত? j × k। তাহলে i × k মানে i j j k k i, তাহলে এটা কত? -2j। আর এটা কত বলতো? j এর সাথে k করলে 2k। তাহলে এটাকে যদি মান বের করি, মান বের করলে কত হবে? √2² + 2² = কি? 2√2। বুঝছো কিনা দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো তো, আমাকে একটু জানাও তো বুঝতে পেরেছো কিনা। ডান ডান। আচ্ছা, তারপরে 55-র পরে 54, 55 গেল। 64 নাম্বার আসো, 64 নাম্বার আসো, 64 নাম্বার আসো। a + b a - b। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যদি কখনো দুইটা ভেক্টরের যোগ বিয়োগ সমান হয়, যদি কখনো দুইটা ভেক্টরের যোগ এবং বিয়োগ সমান হয়, তবে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। দুইটা ভেক্টরের যোগ বিয়োগ সমান হলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে ডট প্রোডাক্ট 0। আমরা বলছিলাম ডট ক্রস সমান হলে 45 ডিগ্রি, যোগ বিয়োগ সমান হলে 90 ডিগ্রি। ডট ক্রস সমান হলে 45 ডিগ্রি, যোগ বিয়োগ সমান হলে 90 ডিগ্রি। তারপরে আসো 65, তারপরে 64-র পরে কি হয়েছে? 81, 82, 80, 80, 81, 82, 80 নাম্বার আসো। যদি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হয়, সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো তো? সন্নিহিত বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত হবে? ক্রস প্রোডাক্টের সন্নিহিত বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল কি হবে? ক্রস প্রোডাক্টের ভ্যালু মনে আছে নিশ্চয়ই। তাহলে এ আর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে ক্রস প্রোডাক্টের ভ্যালু, তাহলে এ ক্রস কত বলো তো? বি, তাহলে সেটা কত বলো তো? i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। তাহলে সেটা কত বলো তো? 5 - 4, 5 - 4 2, আর কত? 3 - 3 1। তাহলে i নিলাম, কলাম বাদ সারি বাদ, তাহলে কত? -4 কত? +6 মাইনাসের যে কলাম বাদ সারি বাদ কত? 5 - 6
প্লাসের কে কলাম বাদ সারি বাদ 15 প্লাস 12 মাইনাস 15 মনে হয় এটা বাদ, হ্যাঁ মাইনাস 15 3 4 12 প্লাস 12, তাহলে কত আসছে বলো তো 2i, তারপরে কত আসছে বলো তো প্লাসের জে, তারপরে কত আসছে বলো তো মাইনাসের 3k। তাহলে এর কি করো, দুইটা সন্নিহিত বাহু বলছে কিন্তু, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে এ ক্রস বি এর মান বের করতে বলছে। রুট ওভার কত 2 স্কোয়ার 1 স্কোয়ার মাইনাসের 3 স্কোয়ার, তাহলে কত বলো তো 4 প্লাস 1 প্লাস 9 10 রুট 14। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? দেখো তো এগিয়ে যেতে চাই। 81 সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। কর্ণদ্বয় দেখা আছে, এখন পারবা না। কর্ণদ্বয় কি করবো বলো তো, এটা তো গতদিন শিখেছিলাম লাস্ট টপিক। এই দুটাকে ক্রস করবা, ক্রস করে মান বের করবা, হ্যাঁ ক্রস করবা, ক্রস করে মান বের করে অর্ধেক করে দিবা। এ ডট বি আর এ ক্রস বি কত সুন্দর করে শিখাইছি বলো তো, এ বি কস থিটা এ বি সাইন থিটা, তাহলে কত টেন থিটার মান 1 আসবে, 1 হলে 45 ডিগ্রি, আন্ডারস্ট্যান্ড? কজ হলে 45 ডিগ্রি, বুঝছো না কি? দেখো ডান ডান। প্রবলেমে কোনো প্রবলেম আছে কিনা বলো আমাকে। এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যেটা কোন তলের সমান্তরাল, এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এর সাথে সমকোণে অবস্থিত। তাহলে এক্স ওয়াই তলের সমান্তরাল এবং একটা ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। আমরা তোমাদেরকে বলেছিলাম যদি কোনো ভেক্টর এক্স ওয়াই তলের সমান্তরাল হয় তাহলে সেই ভেক্টরের মধ্যে এক্স আর ওয়াই থাকবে। কোনো ভেক্টর যদি এক্স ওয়াই তলের সমান্তরাল হয় সেই ভেক্টরের মধ্যে এক্স এবং ওয়াই থাকবে, কি থাকবে না বলো তো? কে মানে যেই তলের সমান্তরাল বলবে সে থাকবে, আর যার উপর লম্ব সে থাকবে না। আচ্ছা লম্ব কিন্তু থাকলেও হবে, আবার কি ডট গুণ করেও লম্ব প্রমাণ করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে আমি ধরে নিলাম, ধরি এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সেটা কত এক্স ওয়াই তলের সমান্তরাল এক্স আই প্লাস কত ওয়াই জে। তারপর এখানে প্রশ্ন মতে আরেকটা যে ভেক্টর দেওয়া আছে সেটাকে বি ধরে নিলাম, সেটা কত বলতো 2i মাইনাস 2j প্লাস 6k। এক্স ওয়াই তলের সমান্তরাল সেজন্য এক্স আর ওয়াই আছে, যদি কি হইতো বলতো অন্য কোনো তল বলতো সে থাকতো না। আচ্ছা তাহলে আমাকে বলা হয়েছে কি এই দুইটা ভেক্টর পরস্পর সমকোণে, বলছে না যে এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর আর এই ভেক্টরটা পরস্পর সমকোণে অবস্থিত। তাহলে প্রশ্ন মতে এ আর বি এর ডট প্রোডাক্ট কত 0, তাহলে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 2y লেখা যায়, তাহলে x ইকুয়াল টু y লেখা যায়। আশা করি বুঝতে পেরেছো, x ইকুয়াল টু কি লেখা যাবে, y লেখা যাবে। এখন ভালো করে দেখো প্রশ্নটার দিকে, একটু ভালো করে যদি নজর দাও, একটু ভালো করে যদি নজর দাও, বলছে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, ভেক্টর না এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা কি বলতো এক্স ওয়াই তলের সমান্তরাল। তাহলে আসলে আমি যে ভেক্টরটারে এক্স ওয়াই তলের সমান্তরাল ধরে নিছিলাম সেটা কিন্তু একটা ভেক্টর ছিল, কিন্তু আমার লাগবে কি বলতো একক ভেক্টর। তাহলে আমরা কি জানি একক ভেক্টরটা কি বলতো, এটা ইকুয়াল টু কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এ ভেক্টরকে যদি আমরা তার মানকে দিয়ে ভাগ দিই তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে বলতো, এ ভেক্টরটা কত, এ ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস কত ওয়াই জে, আর তার মানটা কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটু বোঝার চেষ্টা করো, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে, তাহলে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি সমান, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স যদি আমি বসিয়ে দিই, একটু খেয়াল রাখো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স যদি আমরা একটু বসিয়ে দিই তাহলে কি হইতেছে রুট 2x, আর উপরে কত আসতেছে এক্স কমন নিয়ে নিলে আই প্লাস জে, এক্স এক্স কেটে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে এইটা ক্যাপের মানটা কি আসতেছে 1/√2 আই প্লাস জে। বুঝেছো? দেখো তো ছোট্ট একটা কথা আছে, আমরা বারবার তোমাদেরকে বলছিলাম কখনো যদি একক ভেক্টর চাই, কখনো যদি লম্ব বরাবর একক ভেক্টর চাই তাহলে কি করব, প্লাস মাইনাস দিতে হবে। কেন? কারণ লম্ব কি বাইরের দিকে হতে পারে, লম্ব ভিতরের দিকে হতে পারে। বুঝতে পেরেছো? লম্ব বরাবর যদি একক ভেক্টর বলে লম্ব কি বাইরের দিকে হতে পারে, লম্ব কি ভিতরের দিকে হতে পারে। আগাইলুম 2 এর পরে বলছে 4 নাম্বার, 4 নাম্বারটা দেখি আমরা একটু। দেখো আমার কাছে বলা হয়েছে এই একটা ভেক্টর দেওয়া হয়ে গেছে, এই একটা ভেক্টর দেওয়া হয়ে গেছে, আমাকে বলছে এর লম্ব বরাবর একক ভেক্টর কি। ঠিক আছে, বিষয়টা কেন জানি মনে হইতেছে আমি এই জিনিসটা স্কিপ করে গেছি, তারপরও একটু মনে করাই দিই। যদি বুঝিয়ে থাকি তাহলে তো হইলই, যদি না বুঝিয়ে থাকি একটু বলে দিই। দুটি ভেক্টর থেকে আমার মনের ইচ্ছা একটি ভেক্টর পাইতে চাই। পৃথিবীতে সিস্টেম কয়টা বলো তো, দুটা ভেক্টর থেকে যদি আমি একটা ভেক্টর পেতে চাই পৃথিবীতে সিস্টেম কয়টা, দুইটা। একটা কি বলো তো লব্ধি নির্ণয় করা, লব্ধি করা, লব্ধি মানে যোগফল,
আরেকটা হচ্ছে কি বলতো ক্রস প্রোডাক্ট করা, ধরলাম এ আর বি কে ক্রস করলে সি পাইলাম। তাহলে কখনো যদি আমি তোমাকে প্রশ্ন করি দুইটা ভেক্টর থেকে একটা স্কেলার পাইতে চাই, পৃথিবীতে সিস্টেম একটাই, সেটা হচ্ছে কি ডট গুণন। আর যদি প্রশ্ন করি দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর পাইতে চাই, পৃথিবীতে সিস্টেম কয়টা, একটাই, সেটা কি করা বলতো, ক্রস করা। সেটা কি করা, ক্রস করা। দুইটা ভেক্টর থেকে যদি একটা ভেক্টর পেতে চাই, পৃথিবীতে সিস্টেম হচ্ছে হলো দুইটা, একটা হচ্ছে কি যোগ করা, একটা ক্রস করা। আর দুইটা ভেক্টর থেকে যদি একটা স্কেলার পাইতে চাই, তাহলে সিস্টেম একটা, সেটা হচ্ছে ডট করা। তাহলে যখন আমরা কি করব, যোগ করবো আর যখন ক্রস করবো, দুইটা এক কনসেপ্ট হবে না। তাহলে যোগ করলাম মানে এটা পাইলাম কি বলতো সমতলীয় ভেক্টর পাইলাম, আর ক্রস করলাম মানে এটা হচ্ছে উলম্ব, অভিলম্ব বা সমকোণে বা লম্ব বরাবর ভেক্টর পাইলাম। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি দুইটা ভেক্টর থেকে একটা একক ভেক্টর বের করো, তাহলে দুইটা ভেক্টরের তো একক ভেক্টর হয় দুইটা, কিন্তু আমরা চেয়েছি দুইটা ভেক্টর থেকে একক ভেক্টর, মানে কি দুইটা ভেক্টর থেকে একটা একক ভেক্টর চাইছি। তাহলে সেই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে দুইটা ভেক্টর থেকে আগে একটা ভেক্টর বানাইতে হবে। কখনো যদি প্রশ্নে তোমাকে বলে দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর বের করে দাও বা একটা একক ভেক্টর বের করে দাও, সেটা বলবে হয় সমতলে বা সমান্তরালে অথবা লম্ব বরাবর। তাহলে যদি সমতলে বলে, তার মানে দুইটা ভেক্টর থেকে একটা যদি একক ভেক্টর চায়, তাহলে সেই ক্ষেত্রে দুইটা ভেক্টরকে যোগ করে বা লব্ধি বরাবর যোগ করে তাকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিবা। কিন্তু দুইটা ভেক্টরের লম্ব বরাবর যদি একক ভেক্টর চায়, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরকে কি করবা বলতো, ক্রস করবা, ক্রস করে ওইটার কি দিয়ে ভাগ দিয়ে দিবা, মান দিয়ে ভাগ দিয়ে দিবা। এবং মনে রাখতে হবে লম্ব কিন্তু একটা হয় না, সমতলে একটাই একক ভেক্টর হবে, কিন্তু লম্ব কি হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কারণ কি লম্ব পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আন্ডারস্ট্যান্ড? ডান। তাহলে এটা তো সহজ কনসেপ্ট। কি চেয়েছি তোমাকে, লম্ব বরাবর, এই যে একক ভেক্টর চাইছে কি লম্ব বরাবর। তাহলে লম্ব বরাবর কি করবো বলতো, এই দুইটাকে ফার্স্টে ক্রস করবা, ক্রস করে ওইটার কি দিয়ে ভাগ দিবা, মান দিয়ে ভাগ দিবা। লম্ব বললে প্লাস মাইনাস দিতে হবে, লম্ব ভেক্টর বললে প্লাস মাইনাস দিতে হবে না, লম্ব একক ভেক্টর বললে প্লাস মাইনাস দিতে হবে। 7 নাম্বার বলছে এক ভদ্রলোক, 7 নাম্বারটা কি একটু দেখি। ভেক্টর সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তো পারা উচিত, পারবা না এখন? হ্যাঁ, ফার্স্টে কি করবা, বাহু বলছে, যেহেতু বাহু আছে মানে ক্রস প্রোডাক্ট করে তার মান ফার্স্টে ক্রস করবা, যেটা পাবা ওইটার মান বের করলেই ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো 10 নম্বরটা কি বলছে, আমার কাছে এ আর বি দুইটা ভেক্টর আছে, ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর কার্যরত আছে। ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের দুইটা কি বরাবর, সন্নিহিত বাহু বরাবর কার্যরত আছে। সেই সামান্তরিকের ভূমি ধরে একটি সম উচ্চতার ঘনবস্তু তৈরি করা হলো। একটা সামান্তরিকের এটা সন্নিহিত বাহু বরাবর কাজ করতেছে, এই দুইটা ভেক্টর। এটাকে ভূমি ধরে কি করছি বলতো, সামান্তরিকের ভূমি ধরে একটি সম উচ্চতার কি তৈরি করা হয়েছে, ঘনবস্তু তৈরি করছে, মানে ঘনবস্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপর কি চেয়েছে, তারপর আমার চেয়েছে বলতো তৈরি করা যার আয়তন 45 একক। তাহলে আয়তন দেওয়া আছে 45 একক। আমাকে প্রশ্ন করেছে উচ্চতা নির্দেশকারী ভেক্টরটি নির্দেশ করো। আমাকে বলছে উচ্চতা নির্দেশকারী ভেক্টর বের করতে। তাহলে আমরা জানি উচ্চতা নির্দেশকারী ভেক্টর, উচ্চতা নির্দেশকারী ভেক্টর মানে হচ্ছে কি, উচ্চতা নির্দেশকারী ভেক্টর মানে উচ্চতার মান লাগবে আর তার ডাইরেকশন লাগবে, ঠিক না? যে কোনো ভেক্টরের কি দুইটা জিনিস থাকে, একটা মান আর একটা কি ডাইরেকশন। তাহলে যদি উচ্চতা নির্দেশকারী ভেক্টর চাই আমি, তাহলে উচ্চতা নির্দেশকারী ভেক্টরের কয়টা জিনিস থাকবে, দুইটা, একটা কি মান থাকবে আর একটা তার কি থাকবে, ডাইরেকশন থাকবে। তাহলে ফার্স্টে কি করব, আমরা উচ্চতার মান বের করতে চাই। তাহলে এখানে দেওয়া আছে সামান্তরিকের ভূমি ধরে সম উচ্চতার ঘনবস্তু তৈরি করা হয়েছে, যার আয়তন দেওয়া আছে। তার মানে এখানে আমাদের একটা ভলিউম বা আয়তন দেওয়া আছে 45 ইউনিট। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা তোমাদেরকে ছোটকাল থেকে শিখাইছি ভলিউম সমান কত বলতো, এরিয়া গুণন হাইট। এইখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে সামান্তরিকের কি বাহু বরাবর, সন্নিহিত বাহু বরাবর, তাহলে আমরা ইচ্ছা করলেই কি করতে পারি বলতো, তাদেরকে ক্রস করে মান বের করলে এরিয়া পাওয়া যাবে। মনে আছে নিশ্চয়ই, সামান্তরিকের এরিয়া বের করার কনসেপ্টটা কি, তাদেরকে ক্রস করে মান বের করতে হবে। তাহলে আমরা যদি কি করি বলতো, এ আর বি কে ক্রস করি, ক্রস প্রোডাক্টটা কত হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে কি হয় বলো, 1 2 -3 1 1 2। তাহলে আই ক্যাপ নিলাম, কলাম বাদ সারি বাদ, 2 দুগুণে 4, সূত্রের মাইনাস প্লাস 3, সূত্রের মাইনাসের যে নিব, কলাম বাদ সারি বাদ, 2 একে 2 প্লাস 3, প্লাসের কে নিব, কলাম বাদ সারি বাদ, 1 -2। তাহলে কি আসলো, 7i মাইনাস কত, 5j মাইনাসের কে। তাহলে এটা কি পেলাম বলতো, ক্রস প্রোডাক্ট। কিন্তু তার আমার এরিয়া যদি বের করতে চাই, তাহলে এরিয়া হচ্ছে কি বলতো, ক্রস প্রোডাক্টের ভ্যালু, তার মানে √7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত বলতো, 49 25 1 √75।
তাহলে এরিয়া পাইলাম √75। তাহলে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, একটু খেয়াল করে দেখো, তাহলে এরিয়া যদি √75 হয় তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি বলো তো, হাইটের মান বের করে নিয়ে আসতে পারি। তাহলে হাইটের মানটা কত 45 বাই √75, মানে এখানে কি লিখতে পারি 5√5। তাহলে 5√5 তাহলে কত বলো তো, তাহলে 5√3 যদি হয় তাহলে এটা কাটলে কত বলো তো 9, আর উপরে কাটলে 3√3। আর মনে হয় না কিছু বুঝাইতে হবে তোমাদেরকে। তাহলে আমাদের হাইটের মান পেয়ে গেছি, এখন আমার কি লাগবে বলো তো, হাইটের মান পেয়ে গেছি, হাইটের ডাইরেকশন লাগবে। হাইটের ডাইরেকশন তার বুঝার কিছু নাই, যে এটা যদি কি সামান্তরিকটা ভূমি হয় তাহলে তার লম্ব কোনটা হবে বলো তো, তার লম্ব কোনটা হবে বলো তো, ক্রস প্রোডাক্টের ডাইরেকশনটাই কি হাইটের ডাইরেকশন। সামান্তরিকটাকে যদি আমি ভূমি কল্পনা করি তাহলে তার লম্বটাই হচ্ছে কি হাইটের ডাইরেকশন। তাহলে এই সামান্তরিকের লম্ব বরাবর একক ভেক্টরটাই কি হবে, হাইটের একক ভেক্টর। তাহলে আমরা বলতে পারি হাইটের একক ভেক্টরটা কত হবে বলো তো, শিখাইছিলাম লম্ব বরাবর ভেক্টর কি হয়, ক্রস প্রোডাক্ট করে তার মান বের করতে হয়। তাহলে ক্রস প্রোডাক্টটা কত পেলাম বলো তো, 7i - 5j - k, আর তার মানটা কত 3√3। কথা কি বুঝতে পেরেছ? সরি 3√3 না, সেটা হচ্ছে কি 5√3, এত স্কোয়ার ইউনিট। আমি আবার বলি প্রথম থেকে, খুব মনোযোগ দিয়ে শোনো। আমাকে বলছে এখানে একটা সামান্তরিক দেয়া আছে, সেটাকে ভূমি ধরে আমরা একটা ঘনবস্তু কল্পনা করব। সেই ঘনবস্তুর, আমরা যে সামান্তরিককে ভূমি ধরেছি তার যে ঘনবস্তু কল্পনা করলাম, সেই ঘনবস্তুর আয়তন দেয়া আছে। সেই আয়তন দেওয়া থাকলে উচ্চতা নির্দেশকারী ভেক্টর দরকার। তাহলে আমি উচ্চতা নির্দেশকারী ভেক্টরের জন্য বুঝলাম যে ভেক্টরের দুইটা জিনিস থাকবে, একটা মান আর একটা দিক। তার মানে উচ্চতার মান লাগবে আর উচ্চতার ডাইরেকশন লাগবে। তাহলে উচ্চতার মান বের করার সময় এখানে ভলিউম দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে 45 ইউনিট। তাহলে আমরা কি করবো বলতো, ভলিউম মানে কি বলতো, এরিয়া গুণন হাইট। ভলিউম মানে এরিয়া গুণন হাইট। তাহলে আমরা ফার্স্টে কি করবো বলতো, এরিয়া বের করবো। তাহলে আমার কাছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে সেই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি তাইলেই এরিয়া পাওয়া যায়। আমরা জানি তোমাদের যে সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর দেওয়া থাকলে ক্রস গুণন করলে এরিয়া পাওয়া যায়। তাহলে আমি ক্রস গুণন করে মান বের করলে এরিয়া পেলাম। সেই এরিয়াকে আমরা কি করলাম বলতো, সেই এরিয়া থেকে যখন আমরা কি বের করতে চাইলাম বলতো, এরিয়াকে যখন ভলিউমের মধ্যে বসিয়ে দিলাম তখন হাইট পেয়ে গেলাম। এখন আমার লাগবে কি উচ্চতার ডাইরেকশন। ডাইরেকশনটা কোন দিকে হয়, যে তলের লম্ব বরাবর। তাহলে তল বরাবর দুইটা ভেক্টর দেওয়া আছে এ আর বি, তাহলে তাদের ক্রস প্রোডাক্টকে তার মান দিয়ে ভাগ দিলেই কি বলতো লম্ব বরাবর ডাইরেকশন পাবো। তাহলে আমি যে ইটার দিক বের করার সময় ক্রস প্রোডাক্ট করে তার মান দিয়ে ভাগ দিয়ে দিছি। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই আমরা, যে সেটা কত 7i কত -5j মাইনাসের কে, মানটা কত 5√3, আর হাইটটা কত 3√3। তাহলে √3 কাটা থাকলো কি বলতো 3/5 7i 5j - k। বুঝছো কিনা দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো। 10-এর পরে প্রবলেম বলো। প্রবলেমে আরো কারো প্রবলেম আছে নাকি? মজা আছে প্রশ্নটা, ঠিক না? মজাদার প্রশ্ন। দেখো 18 নম্বর কি বলেছে, i+j একটা ভেক্টর আছে, এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ বের করো, যার উপাংশ তার cos θ। তার মানে কি বলতো a cos θ, আর যার বরাবর তার একক ভেক্টর। তার মানে এটাকে যদি b ধরি তাহলে b কে তার মান দিয়ে ভাগ দিয়ে দিবা। তার মানে কি দাঁড়াইলো বলতো, a.b বাই কত b গুণন b কে তার মান দিয়ে ভাগ। তাহলে কি হবে a.b বাই কত b স্কয়ার b ভেক্টর। এটা না পারার কিছু নাই, এটা আমরা একদম প্রথম দিকেই করিয়েছি, ডট গুণনের প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে করিয়েছি উপাংশ কিভাবে বের করতে হয়। কোনো ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিলে উপাংশ বের হয়ে যাবে। ফর প্র্যাকটিসে কোনো ইস্যু আছে? এই অভিভেক্টর, ও আচ্ছা আচ্ছা, মানে এই যে এটা তো দিক কোসাইন, কিন্তু এটা বলছে অন্তর্ভুক্ত কোণের কোসাইন, কোন cos θ চাইছে। তাহলে a.b সমান কত বলো, ab cos θ না, cos θ সমান কত a.b বাই কত ab। কোসাইন মানে cos θ চাইছে আর কি, কোণের কোসাইন মানে cos θ, কোণের কোসাইন মানে cos θ, সহজ জিনিস। ডান ডান, সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।